ডাইনি গার্লফ্রেন্ড। অফিসের কাজ শেষ করে বাড়ি ফিরতে রাত প্রায় 11টা বেজে গিয়েছিল। চারদিক অন্ধকার, কেবল ল্যাম্পপোস্টগুলোর আলোতে পথ কিছুটা দেখা যাচ্ছে। এমন সময় রিনি ফোন করে। রিনি আমার গার্লফ্রেন্ড, কিন্তু কেন জানি রিনির ফোন ধরতেই গা ছমছম করে ওঠে। কারণ রিনি দিনের বেলায় সাধারণত শান্ত এবং নরম স্বভাবের, কিন্তু রাতে সে একেবারেই পাল্টে যায়। তার গলার স্বর কেমন যেন ভারী আর কর্কশ হয়ে যায়। আজও তার ব্যতিক্রম হলো না। কোথায় তুমি, এখনো বাড়ি ফেরোনি? রিনি জিজ্ঞেস করল। আমি বললাম, এই তো প্রায় চলে এসেছি, আর 5 মিনিটের মধ্যে পৌঁছে যাব। রিনি হঠাৎ গম্ভীর গলায় বলল, না, তুমি এখনো আমার কাছে আসোনি। আমি অবাক হয়ে বললাম, মানে? আমি তো আমার বাড়ির দিকেই যাচ্ছি, তোমার কাছে কেন যাব? রিনি এবার যেন হেসে উঠল। হাসিটা শুনে আমার সারা শরীরে কাঁটা দিয়ে উঠল। সে অদ্ভুতভাবে বলল, আজ রাতে আমার বাড়ির পেছনে একটা পুরনো বট গাছ আছে, তার নিচে বসে থাকবো, তুমি চলে এসো। রিনির বাড়ির পেছনে বটগাছটা নিয়ে অনেক গল্প প্রচলিত আছে। এলাকার লোকে বলে ওখানে নাকি অনেক বছর আগে এক ডাইনিকে পুড়িয়ে মারা হয়েছিল। সে নাকি এখনো প্রেতাত্মা হয়ে বটগাছে ঘোরাফেরা পারে। রিনিকে আমি এসব কথা বহুবার বলেছি, কিন্তু সে কোনোদিনই এসব পাত্তা দেয়নি। আমি বললাম, রিনি, তুমি এসব কি বলছো? রাত এখন 11টা বাজে, আমার পক্ষে ওখানে যাওয়া সম্ভব না। রিনি এবার একদম চুপ করে গেল। হঠাৎ তার ফোনটা কেটে গেল। আমি তাকে আবার ফোন করলাম, কিন্তু ফোন বন্ধ। আমি কি করব বুঝতে পারছিলাম না। রিনি কি সত্যি ওখানে বসে আছে, নাকি সে আমার সাথে মজা করছে? ভয়ে ভয়ে আমি রিনির বাড়ির দিকে এগোতে লাগলাম। দূরে বটগাছটা দেখতে পেলাম। বটগাছটার চারদিকে একটা অদ্ভুত নীরবতা। আমি যখন গাছটার কাছে পৌঁছালাম, দেখলাম রিনি সেখানে সত্যিই বসে আছে। সে আমার দিকে পিছন ফিরে আছে, তার লম্বা চুলগুলো হাওয়ায় উঠছে। আমি তার পাশে গিয়ে বসলাম। সে আমার দিকে তাকালো। তার চোখ দুটো যেন জল জল করছে। তার ঠোঁটের কোণে একটা রহস্যময় হাসি। তুমি কি আমাকে ভয় পাও, শঙ্খ? রিনি জিজ্ঞেস করল। আমি কোনো উত্তর দিতে পারলাম না। তার চোখ থেকে আমি চোখ সরাতে পারছিলাম না। মনে হচ্ছিল যেন সে আমার মনের ভিতর ঢুকে গেছে। হঠাৎ রিনি তার হাতটা আমার দিকে বাড়িয়ে দিল। তার হাতের নখগুলো কেমন যেন অস্বাভাবিকভাবে লম্বা হয়ে গেছে। চলো শঙ্খ, আজ রাতে আমরা অন্য কোথাও যাব। আমি আতঙ্কিত হয়ে বললাম, কোথায়? রিনি হেসে উঠল। হাসিটা এবার আর ভয়ানক মনে হচ্ছিল না, বরং তাতে একটা অদ্ভুত মুগ্ধতা ছিল। সে আমার কানের কাছে এসে মুখ এনে ফিসফিস করে বলল, যেখানে শুধু আমরা দুজন থাকব, যেখানে কেউ আমাদের বিরক্ত করবে না। আমি তার কথাগুলো বুঝতে পারছিলাম না, কিন্তু তার কথায় সম্মোহিতের মতো আমি তার সাথে হাঁটতে লাগলাম। আমরা হেঁটে যেতে যেতে এক গভীর জঙ্গলের দিকে চলে আসলাম। জঙ্গলের ভিতর কোনো আলো নেই, কেবল জোনাকি পোকার আলোতে কিছুটা পথ দেখা যাচ্ছে। আমরা একটা ভাঙ্গা মন্দিরের সামনে এসে দাঁড়ালাম। রিনি আমাকে মন্দিরের ভিতরে নিয়ে গেল। মন্দিরের ভিতরে একটা পোড়ামাটির পুতুল রাখা আছে। পুতুলটার মাথায় সিঁদুর আর গোলাপ ফুল দেওয়া। এটা কি? আমি জিজ্ঞেস করলাম। রিনি পুতুলটার দিকে তাকিয়ে বলল, এটা আমাদের ভবিষ্যতের প্রতীক। আমি এবার সত্যিই ভয় পেয়ে গেলাম। রিনির কথায় কোনো স্বাভাবিকতা ছিল না। তার গলার স্বর একেবারেই পাল্টে গেছে। শঙ্খ, তুমি কি আমাকে ভালোবাসো? রিনি জিজ্ঞেস করল। আমি বললাম, হ্যাঁ, ভালোবাসি। রিনি এবার তার চোখ বন্ধ করে ফেলল। তার মুখটা কেমন যেন কুঁচকে গেল। তার শরীরটা কাঁপতে লাগলো। হঠাৎ তার মুখ দিয়ে একটা বিকট চিৎকার বেরিয়ে এলো। আমি ভয়ে তার কাছ থেকে পালিয়ে যেতে চাইলাম, কিন্তু পারলাম না। আমার হাত দুটো কে যেন শক্ত করে ধরে রেখেছে। রিনি হঠাৎ শান্ত হয়ে গেল। তার চোখ দুটো খুলল। এবার তার চোখে কোনো স্বাভাবিকতা নেই। তার চোখ দুটো কেমন যেন সাদা আর ঘোর লাগা। তার গলার স্বর এবার পুরোপুরি পাল্টে গেছে। সে যেন কোনো মহিলা নয়, বরং কোনো পুরুষ বা অন্য কোনো প্রাণী। সে ফিসফিস করে বলল, শঙ্খ, আমি জানি তুমি আমাকে ভালোবাসো, কিন্তু তুমি কি জানো আমি কে? আমি কিছু বলতে পারলাম না। রিনি বলল, আমি রিনি নই, আমি রিনির শরীরের মধ্যে থাকা একটা আত্মা। যে ডাইনিটাকে বটগাছের নিচে পুড়িয়ে মারা হয়েছিল, আমি সেই ডাইনি। আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। আমি তার কাছ থেকে সরে যেতে চাইলাম, কিন্তু পারলাম না। তার হাত দুটো যেন লোহার শিকলের মতো আমাকে ধরে রেখেছে। রিনি হেসে উঠল। সেই হাসিটা যেন আমার হাড়ে হাড়ে টাপন ধরিয়ে দিল। সে বলল, শঙ্খ, ভয় পেও না, আমি তোমাকে কোনো ক্ষতি করব না, বরং আমি তোমাকে সাহায্য করতে এসেছি। আমি তার কথা বুঝতে পারছিলাম না, সে আমাকে কেন সাহায্য করবে। রিনি এবার তার চোখ দুটো বন্ধ করে ফেলল। তার শরীরটা এবার স্বাভাবিক হয়ে গেল। তার গলার স্বরও স্বাভাবিক হয়ে গেল। সে যেন আবার আগের মতো শান্ত আর নরম রিনি হয়ে গেছে। শঙ্খ, আমি জানি তুমি আমাকে ভালোবাসো, কিন্তু তুমি কি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি? আমি বললাম, আমিও তোমাকে ভালোবাসি।
রিনি এবার আমার দিকে এগিয়ে এলো। সে আমার কপালে একটা চুমু দিল। তার ঠোঁটগুলো কেমন যেন ঠান্ডা আর বরফের মতো। হঠাৎ সে আমার কানের কাছে এসে ফিসফিস করে বলল, আমি তোমাকে ভালোবাসতে আসিনি, আমি তোমাকে ভয় দেখাতে এসেছি। আমার সারা শরীর হিম হয়ে গেল। আমি তার কাছ থেকে দূরে সরে যেতে চাইলাম, কিন্তু পারলাম না। সে আমার হাতটা শক্ত করে ধরে রেখেছে। রিনি বলল, শঙ্খ, আমি জানি তুমি আমার উপর প্রতিশোধ নিতে চাও, কিন্তু তুমি কি পারবে? আমি তো তোমার শরীরের ভিতর ঢুকে গেছি। আমি অবাক হয়ে বললাম, মানে? রিনি হেসে উঠল। তার হাসিটা এবার আর ভয়ানক মনে হচ্ছিল না, বরং তাতে একটা অদ্ভুত কৌতুক ছিল। সে বলল, তোমার কি মনে হয় আমি তোমার সাথে দেখা করতে এসেছি? আমি তো তোমার শরীরটা দখল করতে এসেছি। আমি এবার সত্যিই জ্ঞান হারিয়ে ফেললাম। আমার সারা শরীর অবশ হয়ে গেল। আমি কিছুই করতে পারছিলাম না। রিনি আমার দিকে তাকিয়ে বলল, শঙ্খ, এবার তুমি আমার হয়ে থাকবে। তুমি আমার শরীরটাকে ব্যবহার করবে, আর আমি তোমার শরীরের ভিতর থেকে তোমার জীবনটাকে ধ্বংস করে দেব। আমি আর কিছুই মনে করতে পারলাম না। যখন জ্ঞান ফিরল তখন আমি আমার নিজের বাড়ির বিছানায় শুয়ে আছি। আমার পাশে রিনি বসে আছে। শঙ্খ, তুমি কেমন আছো? রিনি জিজ্ঞেস করলো। আমি তার দিকে তাকিয়ে কিছুই বলতে পারলাম না। কি হয়েছে শঙ্খ? তুমি কি আমাকে ভয় পেয়েছো? রিনি হেসে উঠল। আমি এবার সত্যিই ভয় পেয়ে গেলাম, কারণ রিনির ঠোঁটের কোণে সেই একই হাসি যা আমি ওই ভাঙা মন্দিরে দেখেছিলাম।